আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরে পদার্থবিজ্ঞানের নিউটনীয় বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে যতগুলো কোয়েশ্চেন আসছে আমরা সেগুলো কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের অনেকেরই এই চ্যাপ্টারটা নিয়ে ভয় আছে, কারণ হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক ধরনের টপিক আছে। তবে তুমি যদি খুব মনোযোগ দিয়ে কোয়েশ্চেনগুলো সলভ করো, তাহলে দেখবে যে শুধুমাত্র 3টা টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তো কয়েকটা টপিক খুব ভালো করে যদি আমরা পড়ি, তাহলেই সেই প্র্যাকটিসগুলো যদি ঠিকঠাক রাখি, ছোট ছোট বেসিকগুলো যদি ঠিকঠাক রাখি, তাহলেই আমাদের এই চ্যাপ্টারে আসা কোয়েশ্চেনগুলো অবশ্যই পারবো। তাইলে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে সেগুলো নিয়ে আলোচনা করব। একদম প্রথম যে প্রশ্নটা, স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 M2 ভরের দুটি বস্তুতে পরিণত হয়, যথাক্রমে V1 এবং V2 বেগে বিপরীত দিকে চলমান। দুইটা বিপরীত দিকে চলমান। এখন বলতেছে কি এদের অনুপাতটা কত, তোমরা এই যে সংঘর্ষের সূত্র সম্পর্কে জানো। সংঘর্ষের সূত্র M1U1 M2U2 ইজ ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। বলতেছে স্থির অবস্থায় থাকা বস্তু, মানে আগে এটা স্থির ছিল, তারপরে যে বিস্ফোরিত হয়ে দুইটা অংশ হয়েছে, তাহলে M1V1 প্লাস M2। বলতেছে দুইটা বিপরীত দিকে, তাইলে V1 যদি পজিটিভ হয় V2 হবে নেগেটিভ। তাইলে M1V1 ওইটাকে এই পাশে পার করে দিলে M2V2। চাইছে কিসের অনুপাত? চাইছে V1/V2 এর অনুপাত। তাহলে V1/V2 ইজ ইকুয়াল টু M2/M1। এর মানে হচ্ছে একের উত্তর এ নাম্বার। এরপরে আমরা যদি দেখি, বলতেছে নিচের কোনটি ভরের একক নয়। তো এর মধ্যে উত্তর কোনটা হবে দেখি আমরা। তোমাদের এইটা খুব এমনিতেই খুব তাড়াতাড়ি করা উচিত যে ভরের একক নয়, AMU মানে অ্যাটমিক ম্যাস ইউনিট। অনেকে ভুলবশত এটাকেই উত্তর দিয়ে বসবে, অনেকে চোখে এই যে ভরের একক নয় এই কথাটা ধরা পড়বে না, ফলে হুট করে নিচের কোনটি ভরের একক নয় এটা পরে নিচের কোনটি ভরের একক AMU অ্যাটমিক মাস ইউনিট, এটা মনে করে এ নাম্বারটাই উত্তর দেওয়া হবে, যেটা একদমই ভুল হবে। লেখা আছে খুব ভালো করে দেখতে হবে, ভরের একক নয়। ভরের একক নয় কোনটা? এর উত্তর হবে মেগা ইলেকট্রোভোল্ট। ভোল্ট হচ্ছে কাজ বা শক্তির একক। কাজ বা শক্তি কখনোই ভর না। আর বাকিগুলোকে যদি কম বেশি হিসাব করা হয়, দেখা হবে এটা কোনো না কোনোভাবে ভরের এককের মধ্যেই যাচ্ছে। তাহলে 2 এর উত্তর হচ্ছে সি নাম্বার। আমাদের অপশন থেকেই বুঝতে হবে। তারপরে 3 নাম্বার প্রশ্নটা, এটা খুব ভালো একটা প্রশ্ন। এটা থেকে এমসিকিউ না, রিটেন তৈরি করা পসিবল। 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটি ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড ইনভার্স টু। M ভরের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করা হলে ত্বরণ যদি এত হয়, তবে ভর কত? আচ্ছা, প্রথম ঘটনার জন্য আমি দেখি F ইজ ইকুয়াল টু ma, আর দ্বিতীয় ঘটনার জন্য F ইজ ইকুয়াল টু ma। এখন প্রথম ঘটনার মধ্যে বলা হয়েছে 2F মানে বলের মানটা হচ্ছে 2F, ওকে, আর ভরের মানটা হচ্ছে 10, এর মানটা হচ্ছে 60। এখান থেকে আমি F এর মানটা বের করি, 10 গুণন 60 ভাগ 2 দিয়ে 60কে কাটলে হয় 30, তাহলে 300 নিউটন, মানে বলটার মান মূলত 300 নিউটন। আর এই দিকে M ভরের একটা বস্তুর উপর 5F প্রয়োগ করা হয়েছে, 5F বড় হাতের M, এর মানটা হচ্ছে 50। তাহলে M যদি আমি চাই 5 গুণন 300 ভাগ 50 ইকুয়াল টু M, 0 0 কাটা 5 দিয়ে 5 কাটলে, তাহলে M ইজ ইকুয়াল টু 30 কেজি। উত্তর হবে M ইজ ইকুয়াল টু 30 কেজি। 3 ডি নাম্বার। এটা কিন্তু এমসিকিউ এর জন্য পাশাপাশি রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপরে 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটু বোঝা লাগে, আগে বোঝার পরে থিমটা বোঝার পরে কোশ্চেন সলভ করা লাগে। আগে প্রশ্নটা পড়ি। 5 নিউটনের একটি আণবিক বল একটি 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির ছিল,
যদি স্থিতি ও গতি ঘর্ষণ গুণাঙ্ক এত এত হয় তবে বস্তুটির ত্বরণ কত? প্রথমত এই প্রশ্নটাই আমরা অনেকে বুঝতে পারি না। যদি প্রশ্নটা বুঝাইতে চাই, দেখো প্রশ্নটা এরকম যে নর্মালি একটা দেয়াল আছে, দেয়ালের মধ্যে একটা আয়তাকার বস্তু এভাবে রাখা হয়েছে। আমি যদি তোমাকে দেখাই প্র্যাকটিক্যালি যে এই যে দেয়ালের মধ্যে, এখন এই দেয়ালের মধ্যে যদি আয়তাকার বস্তুকে লাগায় রাখি, এটা কিন্তু অটোমেটিক পড়ে যাবে। কত বেগে পড়ে যাবে বা কত ত্বরণে পড়ে যাবে তোমরা সবাই বলবা ভাই এটা নিচের দিকে mg বলের প্রভাবে জি ত্বরণে পড়ে যাবে। কিন্তু বলা হচ্ছে যে তুমি এই দিকে ধাক্কা দিচ্ছ, এইদিকে ধাক্কা দিচ্ছ বা দেয়ালের দিকে এর উপরে একটা বল প্রয়োগ করতেছে, এর উপরে একটা বল প্রয়োগ করতেছে, সেই বলটা হচ্ছে 5 নিউটন। এখন এই বলটা যদি প্রয়োগ করা হয় তো অবশ্যই এই দেয়ালের সাথে কিছুটা ঘর্ষণ সৃষ্টি হবে, দেয়ালের সাথে কিছুটা ঘর্ষণ সৃষ্টি হবে। সেই ঘর্ষণ এই এমজি বলটাকে একটু কমাই দিবে, ফলে এটা যে ত্বরণে পড়ার কথা ছিল জি ত্বরণে, তার চেয়ে কম ত্বরণে পড়বে। নর্মালি তো কিছু যদি তুমি চাপ না দাও জি ত্বরণে পড়ে, আর যদি তুমি চাপ দাও অবশ্যই ত্বরণটা একটু কমে যাবে, অবশ্যই ত্বরণটা একটু কমে যাবে। এন্ড কতটুকু কমবে এটা আমাদের বুঝতে হবে। এখন তোমরা জানো ঘর্ষণ কিভাবে সৃষ্টি হয়? ঘর্ষণ সৃষ্টি হয় সংস্পর্শ তলে এবং ঘর্ষণ ক্রিয়া করে গতির বিপরীত দিকে। দেখো এটা যেতে যাচ্ছিল নিচের দিকে, তো গতির বিপরীত দিকে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে উপরের দিকে, এই যে এই দিকে থাকবে এফ কে বল, এফ কে বল। আর তোমরা জানো ঘর্ষণ বলের সূত্রটা হচ্ছে মিউ আর, মিউ আর, মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল এইটা যেহেতু দেয়ালের মধ্যে 5 নিউটন দিচ্ছে, তাহলে দেয়ালও একে 5 নিউটনই ব্যাক দিবে। প্রতিক্রিয়া বল হচ্ছে 5 নিউটন, তার মানে 5 নিউটন। আর এর মান হচ্ছে 5। কিন্তু কথা হইলে মিউ এর মান কত? মিউ কিন্তু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতি ঘর্ষণ। 0.6 দেওয়া আছে একটা, আর একটা 0.8 দেওয়া আছে। তো এখন কোনটা ইউজ করতে হবে? কথা হইলো এটা আদিতে স্থির থাকলেও, এটা আদিতে স্থির থাকলেও মূলত ব্যাপারটা কি গতিশীল বোঝাচ্ছে না, ত্বরণে আছে। ত্বরণে যেহেতু আছে একটা গতিশীলতা আছে, আদির কাহিনী হবে না। যেহেতু এটা গতিশীল হয়েছে, ত্বরণে আছে, সেজন্য এখানে গতীয় ঘর্ষণটা ইউজ করতে হবে, শুধুমাত্র গতীয় ঘর্ষণটা ইউজ করতে হবে। গতীয় ঘর্ষণটা 0.8, কত? 0.8। আমি যদি হিসাবটা করি 8 ভাগ 10 গুণন 5, 5 দিয়ে 10 কে কাটো 2 আসে, তাহলে 8 ভাগ এটা কত আসবে? 4 নিউটন। 4 নিউটন, তার মানে পিছন দিকে কাজ করতেছে 4 নিউটন, আর এটাকে নিচে নিয়ে যেতে যাচ্ছে কত? এমজি। এমজি এর মানটা কত? এমজি এর মানটা হচ্ছে এম হচ্ছে 0.5, জি হচ্ছে 9.8। তুমি হিসাব করে দেখবা 4.9 নিউটন হচ্ছে। এখন দেখো এর মধ্যে এই জিনিসটার মধ্যে তোমরা জানো সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ, একটা বস্তুর উপরে যত ধরনের বল ক্রিয়া করে সবগুলো বলের ফলে শেষমেশ একটা ত্বরণ পাওয়া যায়। একটা বল আছে নিচের দিকে, একটা বল আছে উপরের দিকে, তাইলে দুইটা বলের বিয়োগফল হবে 4.9 মাইনাস 4 ভাগ এম ইজ ইকুয়াল টু এ। তাহলে এ ইজ ইকুয়াল টু 4.9 মাইনাস 4, এম এর মান 0.5, তাহলে উপরে হয় 0.9। 0.5কে লেখা যায় হাফ, হাফের টুটা যদি উপরে তুলে দাও তুমি, তাহলে 0.9 গুণন 2, এটা যদি আমি এদিকে লিখি তাইলে এটা হবে 1.8। ওদিকে না লিখে আমরা এই পাশে লিখতে পারি a ইজ ইকুয়াল টু 1.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, 1.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আশা করি তোমরা থিমটা বুঝতে পারছো। আবারও বলি, এটা দেয়ালে এসে ধাক্কা দিয়ে রাখছো, নর্মালি এটা এমজি বলে নিচের দিকে পড়ার কথা, ধাক্কা দেওয়ার ফলে দেয়াল আর এই বস্তুর মধ্যে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়েছে, আর ঘর্ষণ বল সৃষ্টি হয় কন্ট্যাক্টে, স্পর্শতলে, তবে ক্রিয়া করে গতির বিপরীত দিকে। নর্মালি গতিটা নিচের দিকে ছিল, তার মানে ঘর্ষণ বল ক্রিয়া করবে উপরের দিকে। ঘর্ষণ বলের সূত্র জানি এফ ইজ ইকুয়াল টু মিউ আর, এফ ইজ ইকুয়াল টু মিউ আর, মিউ এর মধ্যে 0.8 গুণন 5, 5টা কি প্রতিক্রিয়া বল, এখান থেকে আসলো 4 নিউটন। আর আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিলাম যে মূল যেদিকে যাচ্ছে সেটা বলটা বড়,
4.9, তার থেকে 4 বাদ দিলাম, অ্যান্সার হিসাব করলাম 1.8 আসলো। আশা করি বুঝতে পারছো। এই টাইপের অঙ্ক রিটেনে আসার মতো। এর আগেও একবার এই কোয়েশ্চেনটা আসছে। 4-এর উত্তর হচ্ছে এ নাম্বার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা এর পরের কোয়েশ্চেনে আসি। এরপরে 5 নাম্বার বলতেছে কৌণিক ভরবেগের একক কোনটি? কৌণিক ভরবেগ মানে তোমরা জানো L ইজ ইকুয়াল টু একে হয় mvr, আই ওমেগা সবই হয়। তা আমরা mvr দিয়ে আমাদের ইজি হয়, mvr দিয়ে করব। m মানে কেজি, ভিতে মিটার পার সেকেন্ড, আর আরও একটা মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 5-এর এ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, খুবই সহজ, তেমন কোনো কঠিন প্রশ্ন নাই। এরপরে 6 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, 30 কেজি ভরের জন্য একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নতি করা হলো, বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? তাইলে আমরা দেখি, আমরা জানি F ইজ ইকুয়াল টু এম এ, এম হচ্ছে 30 আর এ দেখো স্থির বস্তু না, তোমরা সূত্র কি জানো? ভি মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা ঠিক আছে, এখন ভি এর মানটা তো লিখতেছি, ইউ কত? ইউ 0, আগে স্থির ছিল। ভি দেখো তো 36 কিলোমিটার পার আওয়ার, আমরা চাচ্ছি এটা মিটার পার সেকেন্ডে আনতে। আর মনে রাখবা কিলোমিটার পার আওয়ারকে সহজে মিটার পার সেকেন্ডে নেওয়ার উপায় হচ্ছে 3.6 দ্বারা ভাগ করা। 3.6 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। দশমিকটাকে তুলে দাও, উপরে 10 দিয়ে গুণ করো, 36 কাটা দাও, তাহলে 10 মিটার পার সেকেন্ড। যে কোনো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিতে 3.6 দ্বারা ভাগ করবা, তাইলে এটা হবে 10 কত মিনিটে বলছে? 2 মিনিটে। তাহলে 2 গুণন 60, 30 দিয়ে 60কে কাটো, এদিকে 2, তাহলে 10 ভাগ 4 মানে এটা অনেকটা হয় আড়াই নিউটন। 2.5 নিউটন মানে 6-এর বি নাম্বার। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এরপরে আসি আমরা পরের কোশ্চেনটা সলভ করে। দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করি। 7 নাম্বার কি বলতেছে আমরা দেখি একটু। এখানে একটা বস্তু আছে, আমরা ম্যাথমেটিক্যাল এটা চিন্তা করব না, আমরা নর্মালি এমসিকিউ এর জন্যই করব। অনেক বইয়ের মধ্যে কিছু কনফিউশন আছে, দেখি কনফিউশন কতটুকু দূর করা যায়। সহজ কথা, যদি তিনটাই সমান ভর বিশিষ্ট হয়, ভালো করে মনে রাখবা, যদি তুমি এখানে এফ বল প্রয়োগ করো, এখানে যতগুলো ভর আছে সবগুলো ভরের f/3 হবে। দেখো f/3 যতগুলো ভর আছে 3 ভাগের প্রত্যেকের মধ্যেই ডিস্ট্রিবিউট হবে f/3 আকারে। বাট ম্যাটার হইল এ যেহেতু প্রথমে আছে, এই পুরো f/3 এই পুরো বলটাই ফিল করবে, এর মধ্যে পুরো বলটাই ক্রিয়ারত থাকবে। এর মধ্যে 2f/3, কারণ একে স্মরণ ঘটাতে f/3 খরচ হয়ে যায়, এর কাছে একটা কম আসবে f/3, 2f/3 আসবে, এর কাছে শুধু f/3 আসবে। যদি এখানে ঘটনা 4টার ক্ষেত্রে হইতো, যদি এখানে ঘটনা 4টার জন্য হইতো, 4টাই যদি সমান ভর বিশিষ্ট হয়, ভর ভিন্ন হইলে আবার আলাদা বিষয়, চিন্তাটা আলাদাভাবে করতে হয়। তুমি f যদি দাও, প্রত্যেকেই f/4 ফিল করবে, f/4 পাবে, f/4, যেহেতু এটা সবচেয়ে কাছে আছে, এ পুরোটাই ফিল করবে। এ একটা কমে গিয়ে ফিল করবে, এ দুইটা কমে গিয়ে ফিল করবে, এ শুধুমাত্র একটা f/4 ফিল করবে। এর উপর ক্রিয়ারত হবে একটা f/4। আশা করি এই টাইপের কোশ্চেনগুলো তোমরা পারবা। তাইলে এটার উত্তরটা কত হবে? এটার উত্তরটা হবে বি বস্তুর উপরে মোট বল হলো 2f/3, 7-এর ডি। এটা মাথায় রাখবা যে যদি সবগুলোর ভর সমান হয়, ভর কম বেশি হইলে কিছু আলাদা বিষয় আছে, সেগুলো নিয়ে আমাদের তত বেশি আলোচনা করার দরকার নেই। আমাদের এমসিকিউর জন্য এই ভর প্রত্যেক ক্ষেত্রে সমানই আসে। দেখো 8 নাম্বার, একটি 13 নিউটন ওজনের ও একটি 12 নিউটন ওজনের দুটি বস্তু
একটি ভরবিহীন দড়ির দ্বারা ঘর্ষণবিহীন কপি কলের উপর ঝুলন্ত। ওকে, 13 নিউটনের বস্তুর নিম্নমুখী ত্বরণ মুক্ত হয়ে বস্তুর ত্বরণে যত গুণ হবে তা হলো। ঘটনাটা কি বোঝাচ্ছে? এরকম একটা কপি কল আছে, কপি কলের এক পাশে একটা বস্তু আছে, আরেক পাশে আরো একটা বস্তু আছে। ধরে নাও এটা 13 নিউটন আর এটা হচ্ছে 12 নিউটন। ঘটনা কি হবে? যেহেতু এটা ঘর্ষণহীন কপি কল, তাহলে দেখা যাবে এটা যদি কম ভর কম ওজন, তাই এটা উপরের দিকে যাবে, 13 নিউটনটা নিচের দিকে নামবে। পুরো সিস্টেমটা একটা ত্বরান্বিত হবে। ধরে নাও সেই ত্বরণটা হচ্ছে এফ, ধরে নাও সেই ত্বরণটা হচ্ছে এফ। আর আমরা জানি সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ, যেখানে এই যে এম এইটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেমের ভর, সম্পূর্ণ সিস্টেমের ভর। যদিও আমার কাছে সিস্টেমের ভর দেওয়া নাই, তবে আমরা জানি যে এই যে এফ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এফটা কত? এফ হচ্ছে 12 প্লাস 13 ভাগ জি ইজ ইকুয়াল টু এম টি। তাহলে এম টি ইজ ইকুয়াল টু 25/g, এমটি ইজ ইকুয়াল টু 25/t। এখন আমরা যদি এই এফটা দেখি, এফটার মান কত? এখন দেখো, যদিও বলা আছে শুধু 13 নিউটনের নিম্নমুখী ত্বরণ কত, কিন্তু তার জন্য কি তুমি এখানে শুধু 13 নিউটন বসাবা? না, অবশ্যই না, কারণ এখানে পুরো সিস্টেমটাই একই ত্বরণে গতিশীল। যদি বলতো সিস্টেমের ত্বরণ বের করো, তাও আমাদের পুরো এমটি বসানো লাগতো। যদি বলতো 12 নিউটনের বলের ঊর্ধ্বমুখী ত্বরণ বের করো, তাও পুরোটাই বসাতে হবে। এবং যদি 13 নিউটনের নিম্নমুখী ত্বরণ চায়, তাও সেটাই বসাতে হবে। এখন এই এফ এর মান কত দেখো তো? এফ এর মান 13 নিউটন নিচের দিকে টানতেছে, আর 12 নিউটন ওই দিকে নিচের দিকে টানতেছে, মানে 12 নিউটন এর জন্য উপরের দিকে ক্রিয়া করতেছে। তাহলে 12 আর 13 দিক বিপরীত, সেজন্য 12 মাইনাস হবে। 13 এই দিকে নিচে কাজ করে। আমরা যদি 13কেই কনসিডার করি, চিন্তা করি, তাহলে 13 জন্য 12 উপরের দিকে আছে, 12 উপরের দিকে আছে, কারণ 12 ওই দিক থেকে টানতেছে। তাহলে 13 মাইনাস 12, ওই পাশে 25/g এ। এখন দেখি আমরা, এ পাশে আসলো 1/25 এ, আর জিটাকে যদি আমি এই পাশে গুণ করে দিই, তো এরপরের লাইন লেখা যায় এ ইজ ইকুয়াল টু 1/25 ইন্টু জি। প্রশ্ন কি বলছে দেখো তো? বলতেছে নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পরন্ত বস্তুর ত্বরণ হচ্ছে জি। বস্তুর ত্বরণের যত গুণ 1/25 গুণ, 1/25 গুণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অনেকেই ভুল করে এখানে 25 না লিখে 13 লিখে ফেলবে, মনে করবে যে আমরা 13 নিউটন বলের জন্য তো কাজ করতেছি, 13 নিউটন ভরের জন্য কাজ করতেছি। সেটা না, সিস্টেম একসাথে ত্বরান্বিত হয়। তাহলে পুরো সিস্টেমে ত্বরণই লাগবে 8 এর সি নাম্বার। তারপরে 9 নাম্বার, 4 কেজি ও 6 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে, খুবই সিম্পল কোয়েশ্চেন এগুলো, 10 মিটার 5 মিটার বেগে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পরে বস্তু দুইটি যুক্ত অবস্থায় চলতে থাকে। যুক্ত অবস্থায় বেগ কত? তাহলে দেখো 4 গুণন 10 প্লাস একই দিকে গতিশীল 6 গুণন 5, ওইদিকে 4 যোগ 6 গুণন ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু 5 6 30 ভাগ 10, 70/10, 7 মিটার পার সেকেন্ড। 9 এর বি নাম্বার উত্তর। ইজি পিজি অঙ্ক। দেখো V2 ভাগ V1 এর অনুপাত কত হবে? এটা কিন্তু এর আগেও ছিল। V1 ভাগ V2 এর অনুপাত কত হবে? V1 ভাগ V2 এর অনুপাত কত হবে? এর আগে কোনটা আমরা দিছিলাম? M1 ভাগ M2। উত্তর এটারও সেম, 10 এর এ নাম্বার। সেম টাইপের কোশ্চেনগুলো অনেক বারবার রিপিট হবে, দেখবা। 5 কেজি ভরের একটি রাইফেল থেকে একটি 20 গ্রাম ভরের একটি 1000 মিটার পার সেকেন্ড গুলি পিছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত? মানে পশ্চাৎ বেগ কত বলছে, পশ্চাৎ বেগ কত? তাহলে তোমরা জানো m1u1 প্লাস m2u2 m1v1 প্লাস m2v2। আদিতে রাইফেল বন্দুকগুলি সবাই স্থির ছিল। এখন রাইফেলের ভর 5, রাইফেলের বেগটাই তো আমরা জানি না,
গুলি 20 গ্রাম 20 ভাগ 1000 গুণন 1000 1000 1000 কাটা দিলাম, আমাদের লাগবে V1। তাহলে অবশ্যই এটা V1 এর মান নেগেটিভ আসবে, এই পাশে 5V1 ইজ ইকুয়াল টু 20 মাইনাস হবে যদি V1 ইজ ইকুয়াল টু -20 ভাগ 5 4 মিটার পার সেকেন্ড। যেহেতু বলেই দিচ্ছে এটা পশ্চাৎ দিকে বেগ, আমাদের নেগেটিভ চিহ্নটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা পজিটিভ ধরে নিতে হবে। 11 এ নাম্বার। এখন বলতেছে এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল টি। বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত? এখন তোমরা কেন্দ্রমুখী বলের ব্যাপারে জানো, F ইজ ইকুয়াল টু mv স্কয়ার ভাগ আর, এটা একটা সূত্র জানো। আর একটা সূত্র জানো m ওমেগা স্কয়ার আর। m ওমেগা স্কয়ার, ওমেগা তো নাই এখানে, দেওয়া আছে পর্যায়কাল। তা পর্যায়কালের বদলে আমরা লিখতে, ওমেগার বদলে পর্যায়কাল দ্বারা প্রকাশ করা যায় 2π/t হোল স্কয়ার ইন্টু r। তাহলে এটাই এনাফ। 4π স্কয়ার mr ভাগ টি স্কয়ার। দেখো তো কোনটার সাথে মিলে। 4π স্কয়ার mr একদম প্রথমটা, 12 এ নাম্বার। 13 নম্বরে যেটা আছে 16 কেজি এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজির দুটি খণ্ডে পরিণত হলে 12 কেজির ভরের বেগ 4 মিটার পার সেকেন্ড হলে অন্য টুকরাটির গতিশক্তি কত? অন্য টুকরাটির গতিশক্তি, তাহলে অন্য টুকরাটির ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তা হাফ কি বলছে? 12 কেজির বেগ, তা অন্য টুকরাটা হচ্ছে 4 কেজি, এখন 4 কেজির বেগটা আমরা জানি না, 4 কেজির বেগটা আমাদের লাগে। বেগ পেয়ে গেলে আমরা গতিশক্তির মানটা পেয়ে যাব। তাহলে আমরা বের করি 0 + 0, দুইটাই স্থির ছিল। সংঘর্ষের আগে দুইজনই কি ছিল? স্থির অবস্থায় ছিল। এখন 12 কেজির বেগ ছিল 4, আর আমাদের লাগবে 4 কেজির বেগটা হইলে কত? V1। এখন আমরা বুঝতেই পারতেছি 4 কেজির বেগ হবে 12 × 4 ভাগ -4 4 -12 মিটার পার সেকেন্ড। তাই -12টাকে এখানে বসাই দিলাম। তো 4 এখানে কাটাকাটি করলে হয় 2, আর 12কে করলে হয় 144, 288 জুল। তার মানে 13-র উত্তর হচ্ছে সি নাম্বার। 13-র উত্তর হচ্ছে সি নাম্বার। 30 মিটার। এরপরে আসো 14 নম্বরে। 30 মিটার পার সেকেন্ড বেগে আগত 250 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত গড় বল কত? 30 মিটার পার সেকেন্ড বেগে আগত, ওকে, থামিয়ে দিল, গড় বল কত? ব্যাপারটা এরকম যে তোমরা সূত্র তো জানোই, F ইজ ইকুয়াল টু ma, এর জায়গায় লেখা লাগবে v - u ভাগ t। তাহলে অবশ্যই থেমে গেছে 250 গ্রাম বা 250 ভাগ 1000, থেমে গেছে। শেষে তো 0 মাইনাস আগে ছিল 30 মিটার পার সেকেন্ড, ক্যাচ ধরার সময় 0.1। তাহলে আমি যদি দশমিকটাকে তুলে দেই, এবার একটা শূন্য দেওয়া যায়, তাহলে এই যে দুইটা শূন্য, এই যে দুই শূন্য, একটা শূন্য, এটা কাটলাম। তাহলে 3 × 25 = 75 -75 নিউটন, বা এটা হবে বাধা বল হিসাবে চিন্তা করলে +75 বা 14-র বি নাম্বার। 15 নাম্বার যে কোয়েশ্চেনটা, 15 নাম্বার কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। 15 নাম্বার কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। আগে তো প্রশ্নটা বোঝাই, এটা জরুরি, তারপরে যে আসলে উত্তর বোঝা পসিবল। একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালে লম্বভাবে আঘাত করতেছে। নলের প্রস্থচ্ছেদ এত হলে ধরা যাক পানি দেয়াল থেকে রিবাউন্ড করছে না, দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে? ব্যাপারটা এরকম যে একটা নল আছে, এরকম এই জায়গাটা দেয়াল আছে, নল থেকে পানি দেয়ালের উপর পড়তেছে। দেখো এখন এই নলের প্রস্থচ্ছেদ দেওয়া আছে a, প্রস্থচ্ছেদ
এ এ হচ্ছে 0.03 মিটার স্কোয়ার, নল থেকে পানি বের হচ্ছে ইউ আদি বেগে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স। আর কিছুই দেওয়া নাই, বলতেছে নলের পানিটা দেয়ালের উপর কিছু বল প্রয়োগ করতেছে, সেই বলের পরিমাণটাই কত, সেই বলের পরিমাণটাই কত। আর বলে দিছে পানি রিবাউন্ড করতেছে না, মানে অনেকটা বলা যেতে পারে এই দেয়ালটা অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক দেয়ালে রিবাউন্ড না করার মিনিং হচ্ছে পানিটা ছিটে আসবে না। ছিটে আসবে না মানে এটা পানিটা দেয়ালে গিয়ে থেমে যাবে, বা শেষ বেগ v ইজ ইকুয়াল টু 0। রিবাউন্ড করা না করার মিনিং হচ্ছে ওটা ওখানে বাড়ি খেয়ে পড়ে গেল, ব্যাক করলো না। ব্যাক করলো না এর মানে হচ্ছে শেষ বেগ শূন্য, শেষ বেগ শূন্য। এটাই খুব ভালো করে মাথায় রাখা লাগবে, যেহেতু শেষ বেগ শূন্য। এখন বল প্রয়োগ, তোমরা এইগুলো দেখে কোনোভাবেই চিন্তা করে পারবা না যে আমাদের এগুলো দিয়ে কোনো বলের সূত্রই পাইনি। তুমি দেখো এফ ইজ ইকুয়াল টু কি জানো, এম এ বা ভি মাইনাস ইউ ভাগ টি। প্রবলেমটা হলো এম তোমার কাছে দেওয়া নাই, তবে ভি আছে, ভি হচ্ছে 0। ইউ আবার জানো না তুমি, ইউ ইউ হচ্ছে 2। তুমি টাইম জানো না, তুমি ভর জানো না। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হইল তোমার কাছে ক্ষেত্রফল দেওয়া আছে, তুমি ক্ষেত্রফলের সাথে এম এর কোনো সম্পর্ক কি জানো? ডাইরেক্টলি জানো না, তবে এম এর সাথে বা ভরের সাথে আয়তনের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে তোমরা জানো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, বা এম ইজ ইকুয়াল টু রো ভি। পানির রো তোমরা জানো 1000 কেজি পার মিটার কিউব, রো তুমি জানো। আয়তন সমান সমান লেখা যায় ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য, ক্ষেত্রফল গুণন উচ্চতা বা দৈর্ঘ্য। আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য বা উচ্চতা, ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য। ক্ষেত্রফল এ আর দৈর্ঘ্যটা কি একটা দূরত্ব, দৈর্ঘ্যটা একটা দূরত্ব, দৈর্ঘ্যটা একটা দূরত্ব। তাহলে এম আমি এখানে লিখতে পারি রো এ এল মাইনাস ইউ ভাগ টি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তোমার কাছে এল নাই, তোমার কাছে টি নাই, তুমি রো জানো, এ জানো, ইউ জানো, তা আমরা এগুলো লিখি মাইনাস ইউ রো এ এল ভাগ টি। এল ভাগ টি জানো, তবে তুমি একটা সূত্র জানো, এস ইজ ইকুয়াল টু ভিটি, বা সরণ ইজ ইকুয়াল টু বেগ গুণন সময়। এই যে দৈর্ঘ্যটা দেখো তো কি পার হয়ে আসছে, পানি পার হয়ে আসছে না, পানি একটা দৈর্ঘ্য বা দূরত্ব পার হয়ে আসছে, সেটা এল দূরত্ব। পানি সেটা ইউ বেগে পার হয়ে আসছে, পানি সেটা পার হইতে টাইম লাগছে টি। তাইলে দেখো তো ইউ সমান সমান এল ভাগ টি লেখা যায় না? এই এল এর নিচে টিটাকে পার করে দাও, তাহলে এল ভাগ টি এর জায়গায় লেখা যাবে একটা ইউ। তা আমি এখানে লিখতে পারি মাইনাস ইউ রো এ আরও একটা ইউ, দুইটা ইউ মানে ইউ স্কোয়ার। কথা কি বুঝতে পারছো? আবারও দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, তুমি সূত্র জানো এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ভাগ টি। রিটার্নে আসতে পারে ভাই এগুলোকে আমরা পরীক্ষা হলে পারবো, এগুলো ডাইরেক্ট ওইভাবে পরীক্ষার হলে না পারলেও, তবে তোমার যদি আগের থেকে এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করা থাকে, তোমার মধ্যে এই আইডিয়াগুলো জেনারেট হইলে তুমি অবশ্যই সলভ করতে পারবা। তা এম ভি মাইনাস ইউ ভাগ টি, ভি কি রিবাউন্ড যেহেতু করতেছে না, শেষ বেগ শূন্য লিখলাম। ইউ তুমি জানো বসাবা, টি তুমি জানো না, এম তুমি জানো না, এম জানো না, তবে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সাথে আয়তনের সম্পর্ক আছে, আর আয়তনের সাথে ভরের সম্পর্ক আছে, সেখান থেকে তুমি লিখলা রো এ এল। এগুলো করে এইভাবে এই সূত্রটা আসলো। এখন আমরা মান বসাবো, মান বসালে উত্তর হয়ে যাবে। দেখো আমরা এই পাঁচটা মিশাই দেই, এখন আমরা একটু মান বসাই। এই যে মাইনাস ইউ, ইউ এর জায়গায় 2 স্কোয়ার, রো হচ্ছে 1000, এর মান হচ্ছে 0.03, বা আমরা দশমিক থেকে তুলে দেই, নিচে দুইটা শূন্য দেই, দুটো শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটলাম, তাহলে এদিকে হলো 4, 3 4 12 গুণন 10 মাইনাস 120 নিউটন। মাইনাস 120 নিউটন, এই মাইনাস 120 নিউটনটা কে প্রয়োগ করলো জানো? এই মাইনাস 120 নিউটনটা আসলে হচ্ছিল কি, পানি দেয়ালের উপর একটা বল প্রয়োগ করলো, পানি দেয়ালের উপর একটা বল প্রয়োগ করলো, দেয়াল পানির উপর আরো একটা বল প্রয়োগ করলো। এটা যেটা আসছে, এই মাইনাস যেটা আসছে, এটা হচ্ছে পানির উপর দেয়ালের প্রযুক্ত বল।
পানির উপর দেয়ালের প্রযুক্ত বল, এই যে নেগেটিভ মানটা দেখো, পানি একটা বলে আসতেছিল, এদিকে এসে বাড়ি খাইলো, বাড়ি খেয়ে থেমে গেল, থেমে যেতে হলে একটা নেগেটিভ বল দিতে হবে, সেই নেগেটিভ বলটা কে দিছে? দেয়াল দিছে। তাইলে আমাদের কাছে কিন্তু এটা চাইনি, আমাদের কাছে চাইছে দেয়ালের উপর পানির প্রযুক্ত বল 120 নিউটন। পানি কিন্তু একটা পজিটিভ বলই দিছিল, পানি একটা পজিটিভ বলই দিছিল, তবে দেয়াল একটা নেগেটিভ বল দিচ্ছে। তো এই কথাটা ক্লিয়ারলি মনে রাখার চেষ্টা করবা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এইরকম একটা কোয়েশ্চেন আসছিল, জাস্ট প্লাস মাইনাসের উলট পালট করে দেওয়া ছিল এই জিনিসটাই, যে একটা হচ্ছে প্রশ্ন পানির উপর দেয়ালের প্রযুক্ত বল, আর একটা হচ্ছে দেয়ালের উপর পানির প্রযুক্ত বল। এই জিনিসটাই পার্থক্য করতে ভুল করলেই প্রশ্নটা সমাধান আর হবে না, ভুল ভালো উত্তর আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটার উত্তর খুবই সহজভাবেই দেওয়া আছে, 15C নাম্বার এটার উত্তর, তাই না? 15C নাম্বার। নিচের কোনটি টর্কের সঠিক একক? আমি নিজেই জানি না টর্কের সঠিক একক আবার কি জিনিস। টর্ক কি জিনিস? টর্ক মানে তো টাউ, টাউ একটা ছাতার মতো দেখতে, কোনটা হবে? সম্ভবত নিউটন মিটার, তাই না? নিউটন মিটারই, ভুল হইলে হবে, তোমরা ঠিক করে নিবে। নিউটন মিটার, বি নাম্বার। তারপরে আসি আমরা 17 নম্বরে। 900 কেজি ভরের একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, চলুক, কার কি যায় আসে। ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরে থামানো হলো। যদি মাটির ঘর্ষণজনিত বল 200 নিউটন হয়, তবে ব্রেক জনিত ঘর্ষণ বলের মান কত? মাটির ঘর্ষণ, আচ্ছা আমরা দেখি আগে, আমরা এফ এর মানটা বের করি। দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এর মানটা হচ্ছে 900 কেজি ভর। এ কি? এ হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টুয়াইস এস। তাহলে 900 ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার 60 কিলোমিটার বেগে চলতেছে, শেষে থেমে যায় যে 0, 60 কিলোমিটার, 60 ভাগ 3.6। আমি বলছিলাম যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করার, এটা হচ্ছে ভালো উপায়। এটা হচ্ছে সিস্টেম। 50 মিটার দূরে থামানো হয়, মানে 2 ইন্টু 50। আমরা মানটা বের করার চেষ্টা করি। এখানে আমরা দেখি ইউ হচ্ছে 60 ভাগ 3.6, দশমিকটাকে তুলে দেই, উপরে 10 দেই, 6 এদিকে 10, 6 6 36, আর এদিক দিয়ে আর কিছু হয় কি আদৌ? 6 এদিক দিয়ে আমি যদি কাটি 5, এদিকে 3, তাহলে 5 10 50 ভাগ 3, 50 ভাগ 3, তো বা এই 60 ভাগ 36 কে লেখা যায়, 3.6 কে লেখা যায় 50 ভাগ 3। মাইনাসটা সামনে দিলাম, 900, নিচে এই জায়গায় 100, এই জায়গায় 9 দিলাম, আর 50 গুণন 50 গুণন 50 মানে 2500, 2500, 9 আর 100 900, 900 900 কাটা, মাইনাস 2500 নিউটন। মাইনাস তো না, আমরা পজিটিভ ধরে নিব, অবশ্যই এটা ব্রেক জনিত বাধা বল, সেজন্য নেগেটিভ মান আসছে 2500 নিউটন। এখন বলতেছে এটা তো থামাইতে মোট লাগছে, এটা লাগছে থামাতে মোট বল, থামাতে মোট বল। এই বলটা দুইটা অংশ আছে, দুইটা জায়গা থেকে এই বলটা আসছে। একটা বল সাপ্লাই করছে মাটি, আর একটা হচ্ছে ব্রেক। মাটি বলে দিছে 200 নিউটন, তাহলে ব্রেক দিছে অবশ্যই 2300 নিউটন। মোট লাগছে 2500, 2500 মধ্যে 200 দিছে মাটি, তাইলে ব্রেক দিছে অবশ্যই 2300 নিউটন। উত্তর হবে 17 এ। বুঝে শুনে উত্তর করতে হবে, আন্দাজি করলে তো হবে না। 17 এ। তারপরে আমরা দেখি 18 নম্বর। 18 নম্বরটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন হওয়ার কিছু নাই, সহজ সরল জিনিসপাতি। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটি লিফটের মেঝেতে রাখা ওজন মাপার যন্ত্রের উপর একজন 50 কেজি ভর বিশিষ্ট মানুষ দাঁড়িয়ে আছে। লিফটটি স্থিত অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপর দিকে উঠে, তারপরে সমদ্রুতিতে উঠতে থাকে। লিফট চলার পরে ওজন মাপার যন্ত্রে ভর কত দেখাবে? মাধ্যাকর্ষণ জনিত ত্বরণও দেওয়া আছে।
তোমরা একটা জিনিস তো তোমাদের জানা আছে, তারপরে আমি সব কথা বলতেছি, যে লিফট যদি উপরের দিকে এ ত্বরণে উঠে, উপরের দিকে এ ত্বরণে উঠে, তাহলে লিফটের ভিতরে কার্যকর ত্বরণ হচ্ছে এ প্লাস জি প্লাস হয়। লিফট যদি নিচের দিকে নামতে থাকে এ ত্বরণে, তাহলে কার্যকর ত্বরণ হয় জি মাইনাস এ, বা এটাকে আমি জি প্লাস এ দিতে পারি, জি প্লাস এ, আর এটা হচ্ছে নিচের দিকে নামলে জি মাইনাস এ, এতটুকু। আর লিফট যদি স্থির অবস্থায় থাকে, লিফট হয় স্থির তাহলে জি, অথবা যদি লিফট সমদ্রুতিতে উপরে বা নিচের দিকে গেলেও জি। সমদ্রুতিতে বেগ যদি সমান থাকে, তার মানে কোনো এক্সট্রা কোনো ত্বরণ নেই, তাহলে কিন্তু জি থাকবে, তাহলে জি থাকবে। যদি সমদ্রুতিতে উপরে উঠে বা নিচে নামে, তাহলে লিফটের ভিতরের পরিবেশের ত্বরণ জি থাকবে, জি থাকবে। আর এখানে যদি ত্বরণে উপরে নিচে নামে, তাহলে একটু চেঞ্জ হবে। এখন তোমাদের যে জিনিসটা বেশি প্রবলেম হয়, মূলত যে প্রবলেমটা হবে, যে তোমরা অনেকে চিন্তা করবা ভাই ভর আবার ভিন্ন ভিন্ন কিভাবে দেখায়, ভর তো সবসময় সেমই থাকে, ভর আবার বদলায় কিভাবে। কিন্তু কথাটা হচ্ছে, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, লেখা আছে ওজন মাপার যন্ত্র, আর আমরা যে কোনো যে বস্তু মাপি, যে ওজন মাপার যন্ত্রটা দিয়ে মাপি, হচ্ছে সেই যন্ত্রের কাজটা হইল, সেটা মূলত তোমার ওজনকেই মাপে, ওজনকে মেপে সেই ওজনকে জি দ্বারা ভাগ করে তোমাকে ভর দেখায়। কারণ তুমি জানো এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম ইজ ইকুয়াল টু এফ বাই এ বা এফ বাই জি, মাপে তোমার ওজনই, ডাব্লুটাই মাপা হয়, ডাব্লুটা মাপে জি দ্বারা ভাগ করে সে এম কে শো করে। তাহলে এখন ও মেশিন তো বুঝবে না যে লিফট চলতেছে কি চলতেছে না, মেশিন তো বুঝতে পারে না, মেশিন শুধু তোমার ওজনটা মাপবে, ওজনটা মেপে তোমার এখন যদি কম বেশি হয়, তাহলে তার শো করা ভরটাও কম বেশি হবে, ভরও কম বেশি হবে, কারণ মেশিন সরাসরি ভর মাপতে পারে না। ভর মাপার যন্ত্র হচ্ছে যেটা যে ঝুলিয়ে ইউজ করা হয়, তোমার হচ্ছে একটা স্প্রিং নিক্তি যাকে বলে, স্প্রিং নিক্তি হচ্ছে ভর মাপার যন্ত্র। আর যত আমরা যেগুলো দিয়ে ওয়েট মাপি, সেগুলো ওয়েটই আসলে মাপা হয়, ওয়েট মানে ওজন মাপা হয়, ওজন, ওজন মেপে শো করা হয় ভর। তাই আশা করি বুঝতে পারছো, যখন উপরের দিকে যাবা তাইলে এটা ওজন ভিন্ন মাপবে, তাহলে ভরটাও ভিন্ন শো হবে। কারণ ভর বের করার সময় আমরা শুধুমাত্র জি দ্বারাই ভাগ করা হয়, ভর বের করার সময় শুধুমাত্র জি দ্বারাই ভাগ করা হয়। তাহলে এখন দেখো, প্রথমে বলা হয়েছে ঘটনা দুইটা, 1 সেকেন্ড ধরে উপরের দিকে ত্বরণে ওঠে, উপরের দিকে ত্বরণে ওঠে, লোকটার ভর 50 কেজি, তাহলে ডাব্লু সেই ক্ষেত্রে উপরের দিকে প্রথম ঘটনায় কি হবে, উপরের দিকে ওঠার সময় এম জি প্লাস এ, তাইলে এম এম কত, এম হচ্ছে 50 কেজি, জি এর মান 10 প্লাস 2, তাহলে 50 গুণন 12, এটা সে এত নিউটন পরিমাপ করবে। যেই লিফটটা আছে, লিফটটা এত নিউটন পরিমাপ করবে, আর তোমাকে শো করবে কি ডাব্লু ভাগ জি। সে তো আর বুঝে না যে লিফট চলতেছে কি চলতেছে না, সে তোমাকে ডাইরেক্ট 50 গুণন 12 ভাগ 10, এই দিক দিয়ে 5 কাটলে 5 12 60 কেজি, তোমাকে দেখাবে তোমার ওজন এখন 60 কেজি, তোমার ওজন 60 কেজি। আর যখন লিফটটা পরবর্তী ঘটনায় সমদ্রুতিতে চলতেছে, সমদ্রুতিতে চললে নর্মালি সে মাপবে এম ইন্টু জি, তাইলে যা এইদিকে 50 ইন্টু জি বা 50 ইন্টু 10 বা 50 ইন্টু 10, এটা সে পরিমাপ করবে ভিতরে ভিতরে, আর তোমাকে শো করবে ডাব্লু ভাগ জি, তো যা হবে তাই, 50 গুণন 10, 10 কাটা, তাইলে 50 নিউটন, সরি 50 কেজি, 50 কেজি শো করবে। তা আশা করি বুঝতে পারছো, লিফট পরিমাপ করে ওজন, ওজনটা পরিমাপ করার পরে জি দ্বারা ভাগ করে, লিফট না ওজন মাপার যন্ত্র, ওজন পরিমাপ করে জি দ্বারা ভাগ করে তোমাকে ভরটা শো করে, ভরটা শো করে। তাহলে কি দেখাবে, প্রথমে তোমাকে 60 কেজি দেখাবে, তারপরে তোমাকে 50 কেজি দেখাবে, তারপরে তোমাকে 50 কেজি দেখাবে। 18 সি নাম্বার, 18 সি। এই প্রশ্নটা যদি এমন হইতো
যে লিফটটা প্রথমে ত্বরণে ওঠা শুরু করে, তারপরে হঠাৎ লিফটটা ছিঁড়ে যায়, তাহলে কি হবে? তাহলে ত্বরণে যখন উঠবে তখন 60 কেজি দেখাবে, আর ছিঁড়ে গেলে আর তোমার কোনো ওজনই দেখাবে না, ভরই দেখাবে না, 0 কেজি দেখাবে। বুঝতে পারছো? 0 কেজি দেখাবে, কারণ লিফট যখন ছিঁড়ে যায় তখন অভিকর্ষ ত্বরণ শূন্য হয়ে যায়, মানে আর কোনো ত্বরণ ক্রিয়া করে না, কারণ ঊর্ধ্বমুখী ত্বরণ নিম্নমুখী ত্বরণ জি এর সমান হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা 19 নাম্বারটা এর আগেও সম্ভবত করলাম, 4 কেজি 6 কেজি 10 5 দিয়ে যাচ্ছে। হিসাব যদি আমরা আরেকবার করি, 4 গুণন 10 6 গুণন 5 ভাগ যুক্ত হয়ে চলা শুরু করলো, একই দিকে চলার সময় ভাগ 10, 7 মিটার পার সেকেন্ড আসবে। 19-এর ডি। 20 নাম্বার, একটি কঠিন বেলনের ভর 5 কেজি, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। বেলনটি অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো আমি আলাদাভাবে তোমাদের করাবো। তার আগে আমি বাকিগুলোকে শেষ করে দিই। 22 নাম্বার কোয়েশ্চেন, ভূমির সঙ্গে সর্বনিম্ন 30 ডিগ্রি কোণে আনত তলে স্থাপিত বস্তুর ঘর্ষণাঙ্ক কত? ঘর্ষণাঙ্কের সূত্র মনে রাখবা, মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান 30 ডিগ্রি। এর এটাই 22-এর ডি, 22-এর বি, ট্যান 30 ডিগ্রি। এখন 23 নাম্বারটাও খুবই সহজ। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 10 কেজি ভরের একটি ট্রাক 1500 কেজি ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিল, অতঃপর তারা একসাথে যুক্ত হয়ে যে বেগে চলতে থাকবে। সেম কাহিনী, 1000 গুণন 20 প্লাস 0, 1000 ভাগ প্লাস 1500, তাহলে উপরে নিচে হচ্ছে 2500, উপরে হচ্ছে 2000, দুটো শূন্য কাটলাম, 25 দিয়ে 200-কে কাটলে হয় 8, হ্যাঁ 8। তাহলে উত্তর হবে 8 মিটার পার সেকেন্ড, 23-এর সি। গাছের আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে। অনেকের মনে হতে পারে ছোট এফটা মনে আসলেই ছোট, না, পৃথিবী যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল সেম, এ ওকে যে বলে আকর্ষণ করে ও তাকে সে বলে আকর্ষণ করে, দুটা বলি সেম হবে। 24-এর সি নাম্বার, এই বোকামিগুলো করা যাবে না কোনোভাবেই। এখন আবার কি, একটি বস্তু লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে, লিফট ঊর্ধ্বগামী ত্বরণে হলে প্রযুক্ত বল কত? তা আমরা বলছিলাম ঊর্ধ্বগামী হলে এফ ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ, ঊর্ধ্বগামী হলে প্লাস করবা, জি এর মান 9.82। আমরা যদি হিসাব করি 7 ইন্টু 11.8, এটাকে 12ই মনে করি আমরা, এটা কিছুটা 7×10⁻70 বেশি হবে, তাহলে 82.6 নিউটন। আর তো কিছু হয় না, 25-এর সি। আর 26 নাম্বার, 3 গ্রাম ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তে সমহারে চলছে, যদি বস্তুটি সেকেন্ডে 4 বার বৃত্তের 4 দিকে ঘোরে, তবে বস্তুর উপর প্রয়োজনীয় বল কত? তাহলে এটা অবশ্যই আমাদের কেন্দ্রমুখী বলের সূত্র। কেন্দ্রমুখী বল হচ্ছে F ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এখন এম এর মানটা 3 গ্রাম, 3 ভাগ 1000, ব্যাসার্ধ আর 2 মিটার, আর এর মান 2, ওমেগা সেকেন্ডে 4 বার ঘোরে, সেকেন্ডে বৃত্তের 4 বার ঘোরে, তাহলে ওমেগা সমান সমান আমরা জানি 2πn ভাগ টি, তাহলে এখানে লেখা যায় 2πn, 4 বার ঘুরে 1 সেকেন্ডে, তাহলে 8 পাই, তাহলে 8 পাই স্কয়ার, 3 ভাগ 1000, 8 8 16 পাই স্কয়ার। পাই স্কয়ারের মানটা কত জানো? পাই মানে কত? 3.2
1416 না, তাহলে পাই স্কোয়ার মানে 3 তিরিক্কা সামথিং, 3 তিরিক্কা 9 দশমিক সামথিং। এটাকে আমরা ধরবো 10, পাই স্কোয়ারকে আমরা ধরবো 10, 10 গুণন 2। তাহলে আমরা যদি 0 0 কাটলাম, আর কি কাটা যায় দেখি। দুঃখিত, 8 8 64 হয়, 8 8 64 হয়, একদম দুঃখিত, 8 8 64 হয়। তাহলে 64 যদি হয়, 4 6 24 4 হাতে থাকে 2, 6 6 36, 36 আর 2 হয় 38। তাহলে 38কে এটা ভাগ করলে হবে 3.84 বা 3.8 নিউটন, যেটা আছে 26-এর এ নাম্বার, 26-এর এ নাম্বারটা উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, 26-এর এ নাম্বারটা উত্তর। আর আমি যদি হচ্ছে ওইটাকে আলাদাভাবে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো নি জড়তার ভ্রামক নিয়ে। তারপরও আপাতত যদি আমি শেষ করে দিতে চাই যে একটি কঠিন বেলনের ভর এত, ব্যাসার্ধ এত, বেলনের অক্ষ সাপেক্ষে এর জড়তার ভ্রামক কত। বেলনের জন্য I = ½ mr²। বেলনের জন্য, বেলন এবং চাকতি দুইটাই প্রায় সেম। বেলনের জন্য আইটা চাইছে না হাফ, এম এর মান 5, আর এর মান 3/100 এর উপরে স্কয়ার। তাহলে আমি যদি এই দিকে 2 5 9/100, 9/100 মানে অনেকটা হচ্ছে 4টা 0, 5 নং 45, 5 নং 45, 45/2, 22.5 ইন্টু 10 টু দি পাওয়ার, এদিকে আছে 4টা 0, -4। এরকম কি কিছু আছে? এটা আছে, হ্যাঁ, 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। 20-এর বি নাম্বারটা উত্তর, 20-এর বি নাম্বারটা উত্তর। আর 21-এর জন্য ভার কেন্দ্রগামী এবং তার সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক। আয়তাকার পাতের জন্য তোমাদের জানা দরকার I = 1/12 ma² প্লাস b²। দেখো এটার জন্য আই এর মান, দৈর্ঘ্যটা চাইছে না, দৈর্ঘ্য আমি ধরলাম এ, তাহলে এটা লম্ব জড়তার ভ্রামক এপাশে 5, এপাশে 12, এম এর মান 12, 1² প্লাস b², 12 12 কাটা, তাহলে b² = 5 - 1, b² = 4, b = 2 মিটার। অ্যান্সার হচ্ছে 21-এর সি নাম্বার। আজকের মতো এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।